আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন বিষয়ের কথা বলছি আর কি। দেখো, তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। তোমরা আগের যে ভিডিওগুলো আছে দেখবে 7টা ভিডিও পরপর ছাড়া আছে। ভূপ্রকৃতি একটা ছাড়া আছে, ভারতের জলবায়ু একটা ছাড়া আছে, ভারতের নদ নদী ছাড়া আছে। তো সেরকমই আজকে আলোচনা করবো হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। দেখো, তোমাদের 2 তারিখ থেকে যে পরীক্ষা হওয়ার কথা আছে, 2 তারিখ থেকে 9 তারিখের মধ্যে তোমাদের যারা মাধ্যমিক দিচ্ছ এই বছর কি ফার্স্ট ইউনিট টেস্ট, তাদের 2 থেকে 9 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো হবে। কারো কারো ভূগোল পরীক্ষা হয়তো কালকেই থাকতে পারে। যাই হোক, তোমরা এই ভিডিওগুলো সব দেখে নাও, তাহলে তোমরা এখান থেকে 3 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বর সবগুলো কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে আজকে আলোচনার বিষয় কি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। দেখো, আগে আমাকে জানতে হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কভাগে ভাগ করা যায়। তো দেখবে, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কোনো বিজ্ঞানীদের মতে মেনলি 5 ভাগে ভাগ করা যায়, আবার কোনো বিজ্ঞানীদের মতে মেনলি 16 ভাগে ভাগ করা যায়। তো তোমাদের ক্লাস 10-এ যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু এই 5টা ভাগকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে আমি তোমাদের সিলেবাস ধরে আজকে এই যে ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ তার যে 5টা ভাগ, সেই 5টা ভাগ ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এখান থেকে তুমি 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর সবকটা কোশ্চেন উত্তর কিন্তু এখান থেকে তুমি করতে পারবে। তো দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5টা ভাগে ভাগ করা যায়। 1, ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। 2, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। 3, ক্রান্তীয় মরু উদ্ভিদ। 4, পার্বত্য উদ্ভিদ। 5, ম্যানগ্রোভ অরণ্য। এবার আমরা একটা একটা করে ডিটেলসে আলোচনা করব। এই অরণ্য কোথায় অবস্থিত, সেখানে কি কি গাছপালা থাকে, সেখানে কেমন জলবায়ু থাকে, সবকিছু দেখো। আমাদের ভারতবর্ষ কিন্তু মৌসুমী জলবায়ুর দেশ, আমরা জানি। তবু তার উপর ডিপেন্ড করে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5টা টুকরোতে আমরা ভাগ করেছি। তো প্রথম হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। দেখো, ক্রান্তীয় চিরহরিৎ অর্থাৎ কি, যেহেতু ভারতবর্ষ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত তাই এটা ক্রান্তীয়। আর চিরহরিৎ হরিৎ বলার কারণ, এই উদ্ভিদগুলোতে কিন্তু সারা বছর গাছে পাতা থাকে। পাতা থাকে তার কারণ কি, দেখো, যেখানে মোটামুটি বৃষ্টিপাত গড়ে 100 থেকে 200 সেন্টিমিটার, এতটা বৃষ্টিপাত, আর টেম্পারেচার কিন্তু খুব কম, 20 ডিগ্রির কাছাকাছি। তাহলে এই ধরনের যে উষ্ণতাটা একটু কম থাকবে, বৃষ্টিপাতটা বেশি থাকবে, তাহলে এই সব অঞ্চলে যে গাছগুলো জন্মাবে ভারতবর্ষে, সেগুলি কিন্তু এই ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। অর্থাৎ এখানে কিন্তু সারা বছর এই যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, এখানে যে গাছগুলো থাকে সেই গাছগুলোতে কিন্তু সারা বছর পাতা থাকে। তাহলে আমি কোন অঞ্চলটা বলছি, দেখো, তাহলে ক্রান্তীয় চিরহরিৎ যেখানে একটু পাহাড়ি এলাকা আছে, ধরো, তাই বলে পার্বত্য উদ্ভিদ কিন্তু নয়। ক্রান্ত চিরহরিৎ কোনখানটা, যেখানে একটু পাহাড়ি এলাকা আছে। ধরো, এই যে এই যে অঞ্চলগুলো, পশ্চিমাঞ্চল বা পূর্বাঞ্চল আছে, এই যে পাহাড়ি এলাকা, তার যে পাদদেশে কিছু কিছু অঞ্চল আছে সেই অঞ্চলগুলো, বা হিমালয়ের আগে যে পাদদেশীয় যে অঞ্চল আছে, বা পূর্ব দিকে কিছু পাদদেশীয় যে অঞ্চল আছে, পর্বতের পাদদেশীয় অঞ্চলের কথা বলছি, একদম কিন্তু পর্বতের উপরের দিকটার কথা বলছি না। তাহলে সেই সব অঞ্চলে যে গাছগুলো জন্মায় সেগুলো কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ। সেখানে বৃষ্টিপাতটাও বেশি থাকতে হবে আর উষ্ণতাটা কিন্তু কম থাকতে হবে। এখানে প্রধান কি গাছ আছে, মেহগনি গাছ। আর কি প্রধান গাছ আছে, জারুল গাছ। এই ধরনের কিছু মেন যে প্রধান গাছ, এই গাছগুলো কিন্তু মেনলি এই ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির মধ্যে পড়ে। দেখো, এটা কিন্তু ভারতবর্ষে অতটা কিন্তু প্রাধান্য বিস্তার করতে পারছে না। কেন পারছে না, কারণ ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ। তাহলে সেখানে কিন্তু একটু ভূমধ্যসাগরীয় বা শীত প্রধান দেশের গাছ আছে ঠিকই, কিন্তু সেই পরিমাণে কিন্তু থাকে না, সংখ্যায় কিন্তু অনেকটা কম থাকে। এই ক্রান্তীয় পর্ণমোচী, এটাই হচ্ছে কিন্তু ভারতে কিন্তু প্রধান তোমরা বৃক্ষ বা প্রধান অরণ্য অঞ্চল বলতে পারো। কারণ দেখো, ভারত মৌসুমী জলবায়ুর দেশ। তাহলে মৌসুমী জলবায়ুর উপর ডিপেন্ড করে যে গাছগুলো জন্মায় মেনলি সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী। তাই এই যে গাঙ্গেয় যে অঞ্চল আছে, উচ্চ গঙ্গা, এই মধ্য গঙ্গা অঞ্চল, এই নিম্ন গাঙ্গেয় অঞ্চল, বা এই যে সিন্ধুর পার্শ্ববর্তী এলাকা বা ব্রহ্মপুত্র পার্শ্ববর্তী এলাকা, বা এই যে বাকি পোর্শন গুলো, যত ফাঁকা জায়গাগুলো যে দেখতে পাচ্ছ তোমরা, এই সমস্ত জায়গাতে কিন্তু এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদগুলোই বেশি দেখা যায়। তার কারণ কি, দেখো, যেখানে বৃষ্টিপাত মোটামুটি ধরো 100 সেন্টিমিটার কাছাকাছি, 100 সেন্টিমিটারের কাছাকাছি গড়ে বৃষ্টিপাত, আর উষ্ণতা ধরো 25 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার। তাহলে আমাদের ভারতবর্ষে কিন্তু এই ধরনের ব্যাপারটাই কিন্তু এই যে আবহাওয়াটা কিন্তু সব থেকে বেশি দেখা যায়। আর এই আবহাওয়াটা বেশি দেখা যায় বলেই কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যটা বেশি দেখা যায়। আর এই অরণ্যটা তোমরা কম বেশি সবাই চেনো, যারা বর্ধমানে বাস করো বা পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান, হুগলি, যেখানেই বাস করো না কেন, এই অরণ্য তোমরা দেখতে পারো। কি অরণ্যতে কি গাছ থাকে, অরণ্য বলতে আমাদের নর্মালি আমরা যে গাছগুলো দেখতে পাই, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কি যে গাছগুলো আমরা নর্মালি চোখের সামনে দেখতে পাই। এছাড়া কি দেখতে পাই, এখন তোমাদের বসন্তকালে দেখবে একটু পুরুলিয়া বাঁকুড়ার দিকে যদি যাও,
তাহলে তোমরা সেটা কি দেখতে পাবে, সেখানে দেখবে শিমুল গাছ আছে, পলাশ গাছ আছে, এই যে এখন যে লাল কালারের যে ফুল জাতীয় হয়। আর এই গাছের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য দেখবে যে এই গাছটাতে যেহেতু ধরো বৃষ্টিপাতটা তো সেই পরিমাণে থাকে না, আর বছরে যখন শুকনো ওয়েদার থাকে তখন কি করে গাছের পাতাগুলো ঝরিয়ে দেয়। তাহলে এই যে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যর সব থেকে বড় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা কিন্তু বছরে একবার পাতা ঝরিয়ে দেবে। তো তোমরা যদি রিসেন্টলি দেখো যে পলাশ গাছ বা এই যে আমি একটু আগে বললাম শিমুল গাছ, এই গাছগুলোকে যদি তোমরা দেখো দেখবে এই গাছের পাতা কিন্তু পুরোপুরি ঝরে যায়। এমনকি নিম গাছের পাতা পুরোপুরি ঝরে যায়। তারপরে আরো দেখবে তোমাদের সজনে গাছ যদি থাকে এলাকাতে, সেগুলো দেখবে পুরো পাতা ঝরে যায়। তাহলে এই ক্রান্তীয় পর্ণমোচী হচ্ছে এমন ধরনের উদ্ভিদ যেখানে কিন্তু সারা বছর গাছে পাতা থাকে না। কারণ কি, এখানে কিন্তু উষ্ণতাটা যেহেতু বেশি সেই তুলনায় কিন্তু বৃষ্টিপাতটা কম। আর ভারতে এই জলবায়ুটা বেশি দেখা যায় বলে ভারতে 70% কিন্তু এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের মধ্যে পড়ে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় টপিকস। তৃতীয় টপিকসটা কি আছে, ক্রান্তীয় মরু উদ্ভিদ। তাহলে আমাকে দেখতে হবে ভারতবর্ষের মধ্যে কোন এলাকাটা বেশি মরু অঞ্চল। তাহলে যেখানে মরু অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাত কম সেখানে নিশ্চয়ই ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যাবে। তাহলে আমি যদি রাজস্থানের পোর্শনটা যদি যাই, পাঞ্জাবের নিচের দিকটা রাজস্থান এদিকটা যদি যাই, বা এদিকে গুজরাটের কিছু অংশতে যদি যাই, এখানে দেখো সারা বছর কিন্তু তেমন বৃষ্টিপাত হয় না। এমন এমন এলাকা আছে গড়ে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় মাত্র। তাহলে এই যে এত কম বৃষ্টিপাত হয়, আর এখানে উষ্ণতা কিন্তু সেই তুলনায় অনেক বেশি, দেখা যাচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার। তাহলে ভালো করে বোঝো, একেতে বৃষ্টিপাত কম, তার উপর উষ্ণতা বেশি। তাহলে এখানে চট করে কি সব ধরনের গাছ জন্মাবে? জন্মাবে না। তাহলে এই অঞ্চলে মানে এই টেম্পারেচার উপর বা এই বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে যে গাছগুলো জন্মাচ্ছে সেগুলো হচ্ছে ক্রান্তীয় মরু উদ্ভিদ। তাহলে এখানে কি গাছ দেখতে পাওয়া যেতে পারে? দেখো, এক হয়তো খেজুর গাছ দেখতে পাওয়া যেতে পারে। আর কি দেখতে পাওয়া যেতে পারে? বাবলা গাছ হয়তো দেখতে যাওয়া যেতে পারে, মানে কাঁটা জাতীয় যে গাছ। আর কি হতে পারে? ক্যাকটাস গাছ থাকতে পারে। তাহলে এই ধরনের গাছগুলো কিন্তু এখানে বেশি পরিমাণে দেখা যায়। অর্থাৎ আমি কোন অঞ্চলের কথা বলছি? ক্রান্তীয় মরু উদ্ভিদের কথা বলছি। এটা কিন্তু এই মরু এলাকাতে কিন্তু বেশি পরিমাণে দেখা যায়। তাহলে এটা গেল হচ্ছে আমাদের তৃতীয় টপিকস। এরপরে দেখো, আমি যদি সামনে দিকে একটু এগোই, পার্বত্য উদ্ভিদ। তাহলে এখানে তো আমার প্রশ্নের মধ্যে উত্তর লুকোনো আছে, পার্বত্য কথাটা আছে। তাহলে ভারতবর্ষে যে অঞ্চলগুলো পাহাড়, আমি প্রথমে যে একটা দাগ দিয়েছিলাম পশ্চিম ঘাট পর্বত, পূর্ব ঘাট পর্বত, এই যে হিমালয় আছে, তাহলে এই এলাকার একদম উপরের দিকটাতে মানে একদম পাহাড়ের উপরের দিকের কথা বলছি। তাহলে এখানে যে গাছগুলো জন্মায় সেগুলো কিন্তু পার্বত্য উদ্ভিদ বলা যেতে পারে। আর এখানে তাহলে কি গাছ জন্মাতে পারে? আগে আমাকে দেখতে হবে এই পার্বত্য অঞ্চলের জলবায়ুটা কেমন। দেখো, পাহাড়ের মাথায় মানে কি, সেখানে কিন্তু উষ্ণতা খুবই কম থাকবে, এটা একটা সাধারণ ব্যাপার, উষ্ণতা কম থাকবে। আর এখানে কিন্তু বৃষ্টিপাত বেশি থাকবে। তাহলে যেখানে হচ্ছে উষ্ণতা কম কিন্তু বৃষ্টিপাত বেশি, তুমি যদি হিমালয়ের উপর দিকে যাও বা এই যে দার্জিলিং এর উপর দিকে এই যে জায়গাগুলোতে আছে বা এই পার্বত্য এলাকা বা এই পার্বত্য এলাকাতে কি হয়, এখানে কিন্তু সারা বছর প্রচুর বৃষ্টিপাত থাকে। আর আমরা জানি ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে যত উপরের দিকে তুমি উঠবে, মানে প্রত্যেক 1 কিমি করে যদি উপরে ওঠা হয়, তাহলে উষ্ণতা কিন্তু 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু কমতে থাকে। তাহলে এই পার্বত্য এলাকাতে কি হয়, উষ্ণতা প্রচুর পরিমাণে কম থাকে। তাহলে এখানে কিন্তু ওই সরলবর্গীয় গাছ দেখতে পাওয়া যায়। সরলবর্গীয় গাছ মানে কি গাছ দেখতে পাওয়া যেতে পারে? এখানে ধরো আমি তার মানে পাহাড়ি অঞ্চলের কথা বলছি, তাহলে এখানে প্রথমেই তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পাইন গাছ। আর কি দেখতে পাবে? দেবদারু গাছ। তাহলে এই গাছগুলো কিন্তু তুমি এখানে বেশি পরিমাণে দেখতে পাবে। দেখো, এই ক্রান্তীয় পর্ণমোচীর সঙ্গে আর এই পার্বত্য উদ্ভিদের মধ্যে একটা প্রধান যে পার্থক্য আছে সেটা হচ্ছে, তুমি যদি কখনো পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাও, পাইন গাছ যদি থাকে দেখবে টানা এক জায়গা থেকে প্রায় 10 কিলোমিটার জায়গা যাবে, পুরো জায়গাটাতেই কিন্তু তুমি এই পাইন গাছ দেখতে পারবে। কিন্তু যখন তুমি ক্রান্তীয় পর্ণমোচীতে আসবে তখন দেখবে একটা আম গাছ, পাশে একটা জাম গাছ, পাশে একটা কাঁঠাল গাছ, কখনই কিন্তু একই প্রজাতির গাছ কিন্তু একসঙ্গে বেশি কিন্তু তুমি এখানে দেখতে পাবে না। এখানে সব মিক্সড থাকবে। মানে আমি কোন জায়গার কথা বলছি? এই ক্রান্তীয় পর্ণমোচীর কথা বলছি। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু মানে যে গাছ দেখতে পাও না কেন সব ধরনের গাছ কিন্তু মিক্সড অবস্থাতে থাকবে। কিন্তু যখন তুমি পার্বত্য উদ্ভিদে যাবে তখন তুমি কি দেখতে পাবে? এখানে কিন্তু একই প্রজাতির গাছ, ধরো পাইন গাছ, তাহলে টোটাল সেখানে কিন্তু পাইন গাছ দেখতে পাবে। ধরো দেবদারু গাছ, তাহলে সেখানে কিন্তু টোটাল তুমি কি গাছ দেখতে পাবে? সেখানে টোটাল কিন্তু তুমি দেবদারু গাছটা দেখতে পারবে। তাহলে এটা গেল হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট। এইবার দেখো, আমি শেষ মানে 5 নম্বরে যাচ্ছি, ম্যানোগ্রোভ অরণ্য। এই ম্যানোগ্রোভ অরণ্য হচ্ছে, দেখো এটা ভারতবর্ষে কিন্তু একটা অন্যতম স্বাভাবিক উদ্ভিদ বলা যেতে পারে। কারণ গোটা পৃথিবীতে কিন্তু এই ম্যানোগ্রোভ অরণ্য কিন্তু খুব অল্প পরিমাণেই থাকে। তাহলে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি, তাহলে পশ্চিমবঙ্গের নিচের দিকে মানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে যেখানে মিশছে, বা এই বাংলাদেশের যে নিচের পোর্শনটা এই জায়গাগুলোতে, বা ভারতে আরো দক্ষিণ অঞ্চলে যে নদীগুলো আছে বা পশ্চিমে কিছু নদী আছে, মানে যে নদীগুলো সমুদ্রে মিশছে, তাহলে এই এলাকাতেই লবণাক্ত পরিবেশে অর্থাৎ এই সমুদ্রের পাড়ে
লবণাক্ত পরিবেশে যে গাছগুলো জন্মায় সেইগুলোই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ধরো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, তাহলে সমুদ্রের পাশে যে এলাকাগুলো আছে মানে সমুদ্রের পাশে, তাহলে সেখানে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যাবে। আর ঠিক আন্দামানে যদি তুমি ভেতরের দিকটাতে যাই, সেখানে কিন্তু তুমি আবার এই ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখতে পারবে। অর্থাৎ এই আন্দামান নিকোবরের ভেতরের দিকে এক ধরনের গাছ, আর এই আন্দামানের বাইরের দিকে একরকম গাছ। ঠিক একই রকম ভাবে তুমি যে এদিকে আসো, এদিকে লাক্ষাদ্বীপটা আছে, ছোট ছোট এরকম দ্বীপ। এই লাক্ষাদ্বীপের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার। যখন তুমি লাক্ষাদ্বীপের ভেতরের দিকে যাবে, তখন তুমি ক্রান্তীয় চিরহরিৎ দেখতে পারবে। যখন লাক্ষাদ্বীপের সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাতে যাবে, তখন কিন্তু তুমি এই ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পারবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি? তো যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বা তৈরি হচ্ছে বা ইউনিট টেস্টের জন্য, তাদের কিন্তু এই শুধু ম্যানগ্রোভ উপর ডিপেন্ড করে কিন্তু একটা আলাদা 3 নম্বরের প্রশ্ন আসে, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে আমরা এটা কিন্তু এবার একটু ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখো ম্যানগ্রোভ অরণ্য, যেটা আমি বললাম যে ম্যানগ্রোভ অরণ্য থেকে কিন্তু একটা 3 নম্বরের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসলেও আসতে পারে। তাহলে আমাদের এই ম্যানগ্রোভ অরণ্যটা একটু ডিটেলসে আলোচনা করতে হবে। দেখো ফার্স্ট কথা হচ্ছে, এই ম্যানগ্রোভ অরণ্যের প্রধান প্রধান বৈশিষ্ট্য কি। দেখো ফার্স্ট 1 নম্বর যদি আমি দেখি, এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু কখনো তুমি কিন্তু হিমালয় পাহাড়ের উপরেও দেখতে পারবে না, বা গঙ্গা নদীর উপরের দিকেও দেখতে পারবে না। তাহলে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু মেইনলি সমুদ্র সান্নিধ্যের কাছে থাকে। মানে সমুদ্র সান্নিধ্য কেন আমি বলছি, কারণ এই ম্যানগ্রোভ অরণ্যের প্রধান যে একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এ কিন্তু লবণাক্ত মৃত্তিকাতে জন্মায়। মানে অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী আবহাওয়া থাকতে হবে, তার সঙ্গে লবণাক্ত মৃত্তিকা থাকতে হবে, তাহলে সেখানে জন্মাবে। যার জন্য এই প্রত্যেকটা নদীর মোহনা যে অঞ্চলগুলো আছে, এই মোহনা অঞ্চলে জন্মাচ্ছে। তার মানে কি, একটা সমুদ্র উপকূলবর্তী ব্যাপার থাকছে। দ্বিতীয় হচ্ছে, এই যে গাছগুলো থাকে, এই গাছগুলো যেহেতু সমুদ্রের পাড়ে থাকে, যার জন্য কি হয়, মাটি খুব আলগা প্রকৃতির থাকে, তাই এই গাছে কিন্তু ঠেসমূল থাকে। ঠেসমূল মানে কি, ধরো তোমার বাড়িতে যদি আম গাছ থাকে, সেই আম গাছে কিন্তু প্রধান শিকড় মাটির মধ্যে থাকে, সেখানে কিন্তু কোনো ঠেসমূল থাকে না। কিন্তু যখন এই সমুদ্রের পাড়ে যদি তুমি কখনো যাও, সুন্দরী, গরান, গেওয়া, এগুলো হচ্ছে গাছ, মানে ম্যানগ্রোভ গাছ। এই গাছের কি থাকে, ধরো প্রধান একটা শিকড় তো থাকলোই, তার সঙ্গে তার বাইরে থেকেও কিন্তু আলাদা করে ঠেসমূল থাকে, যাতে এই উপকূলবর্তী অঞ্চলে সাইডে ডান দিকে বা দিকে বা কোনো ঝড়ের আবহাওয়ার জন্য যাতে এদিক ওদিকে গাছগুলো যাতে কাত হয়ে না পড়তে পারে, যার জন্য কিন্তু এখানে ঠেসমূল থাকে। আর একটা মেন যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শ্বাসমূল থাকে। আচ্ছা, শ্বাসমূলের ব্যাপারটা কি? শ্বাসমূল হচ্ছে, দেখো আমাদের নর্মাল যে গাছপালাগুলো থাকে, সেই গাছে কিন্তু শ্বাসমূল থাকে থাকে না। মানে মেনলি উপর দিকে কেন শ্বাসমূল থাকে না, কারণ তোমার বাড়িতে ধরো একটা আম গাছ আছে, একটা কাঁঠাল গাছ আছে, বা একটা লিচু গাছ আছে, সেগুলো যখন মাটির ভেতরে প্রবেশ করছে, এবার মাটির ভেতরে কিন্তু সবসময় কিন্তু বায়ু বায়ু চলাফেরা করে, যার জন্য সেখানে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই সমুদ্রের পরে যে গাছপালাগুলো থাকবে, সেখানে সমুদ্রে তো গাছের গোড়াটা জলে পুরো আটকানো থাকে, মানে জলে পুরো নিচের দিকটা বন্ধ থাকে, যার জন্য সেখান থেকে কিন্তু কোনো গাছ মানে শিকড় থেকে কিন্তু শ্বাস নিতে পারে না। যার জন্য কি হয়, এই সুন্দরবন অঞ্চলে যেমন নিচের দিকে যেমন শিকড় গুলো যায়, কিছু শিকড় মাটির অভিকর্ষের উল্টো দিকে থাকে। তোমরা কেউ যদি কখনো সুন্দরবনে বেড়াতে যাও, তাহলে দেখবে এই সুন্দরবনের এই উপকূল অঞ্চলে এই সুন্দরী, তারপর হচ্ছে গেওয়া, গরান যে গাছগুলো আছে, তাদের কিছু কিছু শিকড় কিন্তু মাটির উপর দিকে থাকে। ঠিক ওই বাড়িতে খেজুর গাছ বা সুপারি গাছের শিকড় যেমন হয়, যেগুলো মাটির ভেতরে থাকে, সেগুলো তোমার উল্টো দিকে দেখে মনে হবে, সেগুলোই কিন্তু আসলে কিন্তু শ্বাসমূল। তাহলে ঠেসমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায়, লবণাক্ত পরিবেশে থাকে। আর একটা ইম্পর্টেন্ট যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম। আচ্ছা, এই জরায়ু অঙ্কুরোদ্গম আর কথা মানে কি, দেখো সাধারণত আমাদের লোকালে যেসব গাছপালা থাকে, আম, জাম, কাঁঠাল, লিচু, সেগুলো কি হয়, যে বীজগুলো থাকে, সেই বীজগুলো আমরা মাটিতে কোনো একটা জায়গায় রোপণ করি, তারপর সেখান থেকে গাছ হয়। কিন্তু দেখো এইখানে যে এই সুন্দরীকরণ গেও আছে, এদের বীজগুলো যদি সরাসরি যদি গাছের থেকে যদি জলে পড়ে, তার জলে এখানে সমুদ্রের জলে কি জোয়ার ভাটা থাকবে, তাহলে এর ফলে কিন্তু ওই বীজটা কিন্তু বা এদিক ওদিকে চলে যেতে পারে। যার জন্য কি হয়, এই সুন্দরীকরণ গেও গাছে গাছের উপরে থাকা অবস্থায় বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়। ধরো তোমার একটা গাছ থাকলো, যাই হোক একটা গাছ থাকলো, এবার এই গাছে যখন এই গাছের উপরেই যদি বীজ বা ফল থেকে সেখানে অঙ্কুরোদ্গম হয়, দিয়ে নিচে তারপরে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাতে পড়ে, পড়ে সেটা অনেকটা কিন্তু সমুদ্রে বালির মধ্যে কিন্তু ঢুকে যায় গোড়াটা, যাতে কিনা পরে জলের কারণে যাতে বা জোয়ারের জলে যাতে ভেসে যেতে না পারে। তাহলে গাছের উপরে বসেই গাছের থেকে অঙ্কুরোদ্গম হলো, সেটা মাটিতে পড়লো, পরে সেখান থেকে আবার নতুন চারা গাছ হয়। এর ফলে কি হয়, এই চারা গাছটা অন্য কোনো জায়গায় কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে না, যার জন্য কিন্তু সেখানে জরায়ু অঙ্কুরোদ্গম হয়। জরায়ু বলার কারণ, এখানে গাছে বসেই আর একটা নতুন গাছের চারা তৈরি হচ্ছে, তাই তাকে কিন্তু এখানে জরায়ু অঙ্কুরোদ্গম বলে। এই 4টে বা 5টা পয়েন্ট তোমার লিখলেই কিন্তু এখানে হয়ে যাবে। এটা হচ্ছে কি ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। এটা আলাদা করে একটা 3 নম্বর আসতে পারে।
তাহলে এইবার টোটাল জিনিসটা আমরা এক নজর কিছুক্ষণের জন্য দেখে নিই, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে 1 নম্বর ক্রান্তীয় চিরহরিত বনভূমি, 2 নম্বর ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, 3 নম্বর ক্রান্তীয় মরু উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য। তাহলে আমি কিভাবে এগুলো একটু মনে রাখবো শর্টকাটে খুব কম সময়ের মধ্যে? ক্রান্তীয় চিরহরিত যখনই বলবে তাহলে আমার প্রথমে মাথাতে আসবে এমন গাছ যেগুলো সারা বছর সবুজ থাকে, মানে পাতা থাকে সারা বছর, আর মোটামুটি বেশি বৃষ্টিপাতে জন্মায়। তাহলে পাহাড়ের পার্শ্ববর্তী এলাকাতে জন্মাবে, আর এদিকে হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এদিকে হচ্ছে লাক্ষাদ্বীপ। 2 নম্বর গাছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। আমি এটা কি বলেছিলাম, ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য থাকে, কারণ এটা কিন্তু বছরে একবার পাতা ঝরিয়ে দেয়। নেক্সট কি আছে, ক্রান্তীয় মরু উদ্ভিদ। মরু কথাটা আছে বলে সরাসরি রাজস্থানে মরুভূমিতে চলে যাব। তাহলে এটা হচ্ছে আমার মরু অঞ্চলের উদ্ভিদ, ক্যাকটাস, ফণিমনসা, বাবলা। পার্বত্য উদ্ভিদ মানে কি, আমাদের এই যে ভারতবর্ষের উত্তর দিকটা পার্বত্য অঞ্চল, এই পোর্শনটা। তাহলে পাহাড়ি অঞ্চলে যে গাছগুলো জন্মায় সেগুলো হচ্ছে পার্বত্য উদ্ভিদ, প্রধান হচ্ছে পাইন গাছ। আর শেষে কি ছিল, ম্যানগ্রোভ অরণ্য। তাহলে সুন্দরবন অঞ্চল বা এই যে নদীর মোহনা, বঙ্গোপসাগরে বা আরব সাগরে নদীর মোহনা অঞ্চল আছে, তাহলে সেখানে যেসব উদ্ভিদের ঠেসমূল থাকে, শ্বাসমূল থাকে, জরাজঙ্করোদ্গম হয়, শুধু সুন্দরী গাছ বাদ দিয়ে, তাকে বলা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। তাহলে এইটা মনে রাখলে কিন্তু আমার ভারতের উদ্ভিদের 5টা পয়েন্ট সুন্দর করে হবে। এরপরে আমরা সামনে নেক্সট আলোচনাতে যাব। তাহলে দেখো আমাদের এই যে স্বাভাবিক উদ্ভিদ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, সেগুলো কি কি কাজে লাগে দেখো। তাহলে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, তাহলে ভারতের এই স্বাভাবিক উদ্ভিদ কি কি কাজে লাগে আমাদের এটা দেখতে হবে। এবার স্বাভাবিক উদ্ভিদ মানে কি, যেগুলো আমরা একটু আগে 5টা টপিকসে ভাগ করলাম, তাহলে সেখান থেকে যে কাঠগুলো পাওয়া যাবে। ধরো প্রথমে আমি 1 নম্বরে যে ভাগ করেছিলাম চিরসবুজ অরণ্যে যে গাছগুলো আছে, ধরো পাইন গাছ, ওক গাছ, এই যে গাছগুলো, এগুলো কিন্তু কাঠ অনেক কাজে লাগে। তাহলে ফার্স্ট হচ্ছে দেখো আমাদের যেগুলো লাগে সেগুলো হচ্ছে শিল্প কারখানা। আচ্ছা, এখানে আমি কোন শিল্পের কথা বলেছি, এখানে হচ্ছে কাঠ শিল্পের কথা বলছি। মানে ধরো এই আহ, স্বাভাবিক মানে যে উদ্ভিদ থেকে যে কাঠ পাওয়া যায়, সেখান থেকে ভালো করে দেখো আসবাবপত্র। আসবাবপত্র মানে কি, আমাদের বাড়িতে যে প্রয়োজনীয় খাট, আলমারি, ড্রেসিং টেবিল যেগুলো ব্যবহার করিস, তাহলে সেগুলো এখান থেকে ব্যবহার করা যেতে পারে। আর কি, নৌকার যে কাঠ আছে, সেই নৌকার কাঠ হিসেবে ব্যবহার করা যেতে পারে। মানে মোটামুটি এই কাষ্ঠ শিল্পের উপর ডিপেন্ড করে যত ইন্ডাস্ট্রি গুলো গড়ে ওঠে, সবগুলোই কিন্তু এই মানে ভারতের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু কাজে লাগানো যেতে পারে। আর কি কাজে লাগানো যেতে পারে, আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে জ্বালানি। দেখো এই জ্বালানি কি কাজে লাগে, জ্বালানি বলতে দেখো কাঠের যে জ্বালানি, আগেকার দিনে কিন্তু ভারতের বেশিরভাগ লোকই কিন্তু এই কাঠের উপর ডিপেন্ড করে কিন্তু ভারতে লোকরা কিন্তু রান্না বান্নার কাজটা করতো। এখন সেখানে দেখবে এই জ্বালানি কাঠের পরিবর্তে মানে জ্বালানি কাঠ ব্যবহার করা, গ্যাস এগুলো তো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে জ্বালানি কাঠের সাহায্যে কিন্তু অনেক মানুষের কিন্তু এখানে প্রতিদিন প্রয়োজন মেটাতে হয় বাড়িতে, মানে রান্না বান্নার জন্য মেনলি। আর কি কাজে লাগে, আর ভারতের স্বাভাবিক উদ্ভিদ আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অনেক অনেক উদ্ভিদ থাকে যেগুলো থেকে কিন্তু ওষুধ তৈরি হয়। ধরো নিম গাছ নাম শুনেছো, অর্জুন গাছ নাম শুনেছো, অর্জুন গাছ যেমন খুবই একটা গুরুত্বপূর্ণ গাছ। দেখো এই অর্জুন গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ তৈরি হয়। তাছাড়া আরো দেখবে বাড়িতে তুলসী গাছ থাকতে পারে, বাসক পাতা গাছ থাকতে পারে, কালো মেঘ থাকতে পারে, তাহলে সবই কিন্তু এই উদ্ভিদের মধ্যে পড়ে। তাহলে সেগুলোতে কিন্তু বিভিন্ন ওষুধ তৈরি কাজে লাগে। আর হচ্ছে বন থেকে কিছু উপজাত দ্রব্য পাওয়া যায়। এবার এই উপজাত দ্রব্য বলতে কি বোঝাচ্ছি দেখো, সবসময় যে গাছের কাঠ দিয়ে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই যে গাছের কাঠগুলো থাকে, এছাড়া দেখবি জঙ্গলে মোম পাওয়া যাবে, মধু পাওয়া যাবে, সেখান থেকে বিভিন্ন ফল পাওয়া যায়, সেখান থেকে বিভিন্ন ফুল পাওয়া যায়, বা বিভিন্ন উপজাত যে দ্রব্য মানে ধরো বিভিন্ন সুগন্ধি দ্রব্য থাকতে পারে, বিভিন্ন মশলা জাতীয় দ্রব্য থাকতে পারে। তাহলে এগুলো কিন্তু সবই ভারতের এই স্বাভাবিক উদ্ভিদ থেকেই পাওয়া যায়। তাহলে ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে কি হলো, কিছু কিছু শিল্প কারখানার কাজে মানে কাঠ শিল্প, আসবাবপত্র শিল্প, নৌকা শিল্প, এগুলোতে কাজে লাগলো। দ্বিতীয় কি লাগলো, জ্বালানি কাজের জন্য ব্যবহার করা হয়। তৃতীয় হচ্ছে ওষুধ প্রস্তুতিতে কাজে লাগানো হয়। আর 4 নম্বর হচ্ছে এই বন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিছু উপজাত দ্রব্য পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদের ব্যবহার। এবার আমরা সামনের দিকে আলোচনা করব এই ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ আস্তে আস্তে কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে, মানুষ ক্ষতি করছে, তাহলে এইগুলোকে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে এটা এবার আমরা আলোচনা করব। দেখো সামনের দিকে। তাহলে এবার আমাদের আলোচনার বিষয় কি, এই যে স্বাভাবিক উদ্ভিদটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই স্বাভাবিক উদ্ভিদকে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে। কারণ দেখো এই যে আমি যে ভিডিওগুলো তৈরি করছি এই সময়টা মানে তুমি এই ওয়েদারের কথা ভাবো, এখন কিন্তু টেম্পারেচার দেখো শীতকালে যেখানে আমরা আগেই বলেছি 9 ডিগ্রি 10 ডিগ্রি এইভাবে তোমরা টেম্পারেচার কিন্তু কাটিয়েছো, সেখানে দেখো এখনই মোটামুটি 40 ডিগ্রির কাছাকাছি তৈরি মানে উষ্ণতাটা
পারদ চড়ছে, তাহলে দেখো এত গরম কিন্তু আমরা সহ্য করতে পারছি না। অলরেডি এখনো কিন্তু গ্রীষ্মকাল পুরোপুরি আসেনি। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে স্বাভাবিক উদ্ভিদ, ভারতে যদি স্বাভাবিক উদ্ভিদই ঠিকঠাক থাকতো তাহলে আজকে হয়তো আমাদের এত গরম সহ্য করতে হতো না, মানে এই যে গরমটা হচ্ছে এতটা হতো না। কেন বলছি দেখো, তোমরা খেয়াল করে দেখবে বর্তমানে দেখো প্রচুর পরিমাণে এসি আছে, ফ্যান আছে, এইসব তো আছে, কিন্তু এখান থেকে যে আমরা ঠান্ডাটা পাচ্ছি সেটা কিন্তু প্রকৃতির ঠান্ডা না। তাহলে প্রকৃতভাবে যদি আমাদেরকে ভারতবর্ষকে যদি সুরক্ষিত রাখতে হয়, তাহলে সব থেকে বেশি যেটা করতে হবে সেটা কিন্তু এই স্বাভাবিক উদ্ভিদের উপরে কিন্তু নজর দিতে হবে। তাহলে দেখো এই স্বাভাবিক উদ্ভিদ আমরা কিভাবে রক্ষা করতে পারি, তবে চার পাঁচটা টপিকস আমি এখানে বলছি, দেখো আলোচনা করছি। প্রথমে হচ্ছে দেখো যে অনিয়ন্ত্রিত ভাবে যে গাছপালাগুলো কাটা হচ্ছে, অনিয়ন্ত্রিতভাবে যে গাছপালাগুলো কাটা হচ্ছে সেই গাছপালাগুলো কাটা বন্ধ করতে হবে। দেখবে আগেকার যুগে বলতে আমি জাস্ট কয়েক বছর আগের কথা বলছি, তোমরা যদি কোনো মেন রোড বা বড় রাস্তার পাশ দিয়ে যাও দেখবে সেখানে অনেক বড় বড় গাছ ছিল। কিন্তু এখন আমাদের যেহেতু জনসংখ্যার চাপ বাড়ছে, যার জন্য রেলপথ বসাতে হচ্ছে, সড়ক পথ বানাতে হচ্ছে, তাহলে রেল লাইনের দুধারে বা সড়ক পথের দুধারে অনেক পুরনো পুরনো গাছ ছিল, প্রায় 50 বছর, 60 বছর বা 70 বছর পুরনো গাছ। তো সেই গাছগুলো যখন ছিল, রাস্তা দিয়ে যখন আমরা যাতায়াত করতাম তখন কিন্তু খুব একটা আরামদায়ক পরিস্থিতি ছিল। কিন্তু আজকে তুমি দেখো যখন তুমি মেন রাস্তা দিয়ে যাচ্ছ, মানে বড় পিচ রাস্তা বলো, বড় ঢালাই রাস্তা বলো, যখন সেখান থেকে যাচ্ছ দেখবে গরম না সহ্য করা যাচ্ছে না। এর কারণ কি, এখানে কিন্তু এই অনিয়ন্ত্রিত ভাবে কিন্তু গাছপালা কাটা হচ্ছে। তো যদি খুব তাড়াতাড়ি এটা যদি নিয়ন্ত্রণ না করা হয়, মানে এই অনিয়ন্ত্রিত ভাবে গাছপালা যদি কাটা বন্ধ করা না হয়, তাহলে কিন্তু আমাদের এই স্বাভাবিক উদ্ভিদ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এদিকটাতে কিন্তু একটু নজর দিতে হবে। দ্বিতীয় টপিকস কি দেখো, আরেকটা হচ্ছে অনিয়ন্ত্রিত তো অবশ্যই, আরেকটা হচ্ছে দেখবে চারা গাছ কেটে ফেলা হচ্ছে। চারা গাছ মানে কি, যে গাছটা এখনো ধরো পরিণত হয়নি। মানে আমি এটা বলতে চাচ্ছি দেখো, ধরো কোনো একটা গাছ 50 60 বছর 70 বছর হলো, সেটা হয়তো একটা পরিণত গাছ, কিছুদিন পর হয়তো মারা যাবে। তখন সেই গাছটা কেটে ফেলে তার পরিবর্তে যদি সেখানে নতুন করে আবার 2 4টে গাছ লাগানো হয়, তাহলে সেটা কিন্তু কিছুদিন পরে সেই জায়গাটা পূরণ করতে পারে। কিন্তু কি দেখা যাচ্ছে, একে তো অনিয়ন্ত্রিত ভাবে গাছ তো কাটাই হচ্ছে, তাছাড়া কিছু কিছু চারা গাছ ধরো আজ থেকে হয়তো 5 বছর বা 10 বছর হয়তো বয়স, এখনো সেইভাবে বড় হয়নি, সদ্য বড় হচ্ছে, তাহলে সেই গাছগুলো কিন্তু কেটে ফেলছে। তাহলে এইভাবে যদি গাছপালাগুলো যদি কাটা হয়, তাহলে কিন্তু এই ভারতের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু একসময় আস্তে আস্তে ধ্বংসের মুখে যাচ্ছে। আর এই ভারতের স্বাভাবিক উদ্ভিদ বা পৃথিবীর স্বাভাবিক উদ্ভিদ যদি ধ্বংস হয়, তাহলে সেটা কিন্তু সব মানুষের পক্ষে কিন্তু বিপজ্জনক। আর কি হতে পারে, পশুচারণ, অনিয়ন্ত্রিত পশুচারণ। এই অনিয়ন্ত্রিত পশুচারণের ফলেও কিন্তু অনেক গাছপালা নষ্ট হচ্ছে। দেখবে যখন কোনো চারা গাছ লাগানো হয়, সেখানে দেখবে গরু ছাগল ভেড়া যদি অনিয়ন্ত্রিতভাবে চলাফেরা করে, তাহলে সেখান থেকে কিন্তু এই গাছপালাগুলো কিন্তু নষ্ট হচ্ছে। আর কি আছে, দেখবে অনেক জায়গাতে কি হয়, দাবানল, এই দাবানলের ফলেও কিন্তু অনেক গাছ নষ্ট হয়। তোমরা দেখবে যারা একটু ফোন ফোন ঘাটো, তোমরা একটু অস্ট্রেলিয়ার আপডেট দেখবে, অস্ট্রেলিয়াতে দেখবে অনেক গাছ আছে যে মাঝে মাঝেই যে ওখানে কি হয় দাবানল হয়, আর এই দাবানলের জন্য কিন্তু মানে অজস্র গাছপালা কিন্তু সেখানে ধ্বংস হচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু অনেক যে জঙ্গল এলাকা আছে, সেখানে এই শুকনো কাঠে হয়তো হাওয়া দিলে ঘষা লাগলো, বা হয়তো কোনো কারণে দেখা গেল যে সেখানে হয়তো দেখা হলো আকাশ থেকে কোনো বাজ পড়লো, তাহলে তার ফলেও কিন্তু সেখানে কিন্তু এই দাবানল হয়। আর কোনো একটা শুকনো জঙ্গলে যদি একবার দাবানল হয়, তাহলে সেখানে কিন্তু অসংখ্য কিন্তু গাছপালা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে অনিয়ন্ত্রিত ভাবে গাছপালা কাটা, চারা গাছ কেটে ফেলা বা পরিণত হওয়ার আগে গাছ কেটে ফেলা, আর একটা কি বললাম অনিয়ন্ত্রিত ভাবে পশুচারণ করা, আর একটা কি বললাম দাবানল, এই দাবানলের ফলেও কিন্তু গাছপালা আস্তে আস্তে কমছে। আর আরেকটা কি আছে দেখো, আরেকটা হচ্ছে মানুষের অসচেতনতা। দেখো মানুষের অসচেতনতার জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু এই গাছপালা কিন্তু ধ্বংস হচ্ছে। কারণ দেখো মানুষ তার নিজের প্রয়োজনে কিন্তু গাছপালা কেটে ফেলছে। হয়তো দেখা গেল সে তার বাড়ি তৈরি করবে বা সেখান থেকে হয়তো রাস্তা তৈরি করবে, তাহলে এর ফলে কিন্তু তারা কি করছে, বড় বড় যে পরিণত গাছগুলো আছে সেগুলো কিন্তু কেটে ফেলছে। তাহলে এই গাছগুলো কাটার ফলে কিন্তু এই স্বাভাবিক উদ্ভিদ কিন্তু আজকে ধ্বংসের পথে। তোমরা যদি কিছু আপডেট ডেটা দেখো দেখবে যে ভারতবর্ষে ধরো 14% গাছ হয়তো এখন আছে, যেখানে ধরো এটা 36 থেকে 40% হলে ভালো হতো। মানে দেখো অর্ধেকের থেকেও কিন্তু কমে গেছে। তাহলে এই ভারতবর্ষে এত গাছপালা কমার জন্য এই যে এখন কিন্তু আমরা অলরেডি গরম পড়ার আগে কিন্তু আমরা গরমটা লক্ষ্য করছি। তাহলে যত এই গাছপালা ধ্বংস হবে ততই কিন্তু আমরা তত ধ্বংস হবো। তাহলে আমাদের সবাদের উচিত কিন্তু এই স্বাভাবিক উদ্ভিদকে কি করতে হবে, রক্ষা করতে হবে। তো দেখো এই স্বাভাবিক উদ্ভিদকে রক্ষা করার জন্য দুটো জিনিসের উপর খুব জোর দেওয়া হচ্ছে। দুটো জিনিস কি দেখো, সেই দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে সামাজিক বনসৃজন। তাহলে এই সামাজিক বনসৃজন জিনিসটা কি দেখো,
এই সামাজিক বনসৃজনটা হচ্ছে, আমরা তো সামাজিক জীব, তাহলে এই সমাজে যারা আমরা থাকি, দেখবে তোমাদের পাশে যদি কোনো নদী থাকে, তাহলে ধরো তোমার বাড়ির পাশে ধরো একটা নদী আছে, নদীর এই পার্শ্ববর্তী এলাকা অনেক সময় ফাঁকা থাকে, বা তোমার বাড়ির পাশে ধরো কোনো ক্যানেল আছে, যদি বড় ক্যানেল থাকে, তাহলে ক্যানেলের পাশেও দেখবে যে ধরো এই ক্যানেল আছে, ক্যানেলের ডান দিকে বা দিকে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে। তাহলে সেখানে সমাজের উন্নতির জন্য বিভিন্ন ধরনের দেখবে গাছ লাগানো হয়। দেখবে তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখবে ডিবিসির আশেপাশে জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সোনাঝুরি গাছ লাগানো হয়। কারণ কি? কারণ এই গাছগুলো লাগানোর ফলে যেমন সমাজেরও একটা সুবিধা আছে, সমাজের কি সুবিধা আছে, পরিবেশ রক্ষা হচ্ছে, আর তার সঙ্গে এই যে গাছের থেকে যে প্রচুর ডালপালা ফলমূল পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু মানুষের অনেকটা চাহিদা মেটাবে। তাহলে এই সামাজিক বনসৃজনের সাহায্যে কিন্তু অনেকটাই স্বাভাবিক উদ্ভিদকে পুনরায় ফেরত আনা সম্ভব। আর একটা কি করতে হবে, আর একটা হচ্ছে কৃষিজ বনসৃজন। কৃষিজ বনসৃজন ব্যাপারটা কি? ধরো যে জমিগুলোতে হয়তো সারা বছর ফসল হয় না, দেখা গেল বর্ষাকালে একবার হয়তো ধান হয়, বাকি সময় কোনো ফসল হয় না, তাহলে সেই জমিগুলো, আবার অনেক জমি আছে, অনেকে চাষি কি করে, তা হয়তো চাষ করার সময় নেই, প্রত্যেকবার গিয়ে মাঠে যে ফসল ফলাবে সেগুলো সময় নেই, তাহলে সেই জায়গাগুলোতে কি করা যেতে পারে, সেখানে ধরো বড় বড় কিছু গাছের বাগান তৈরি করা যেতে পারে, সেখানে আম বাগান, কলা বাগান, লিচু বাগান, এই ধরনের বাগান তৈরি করা যেতে পারে। তাহলে কি, যে কৃষক ফসল মানে যেখানে ধান গম পাট ফলাতে তার ইচ্ছা ছিল না, এই গাছগুলো লাগানোর ফলে গাছগুলো কিন্তু প্রথমে ছোটবেলায় একটু যত্ন নিতে হয়, তারপরে কিন্তু আপনা আপনি এগুলো এগুলো কিন্তু বড় হয়। আর কোথাও দেখা যায় পাহাড়ি অঞ্চলে, দেখবে যেখানে চা চাষ করা হয়, চা গাছের মাঝখানে মাঝখানে একটা ছায়া প্রদানকারী বৃক্ষ থাকে, যাতে চা গাছে সরাসরি রোদ না পড়ে। তাহলে সেখানে দেখবে অনেক সময় আমরা যে রাবার পাই, মানে আমরা যে ইরেজার ব্যবহার করি, ইরেজার এক ধরনের গাছের আঠা দিয়ে তৈরি হয়, তো সেই গাছগুলো কিন্তু এই চা গাছের মাঝখানে মাঝখানে লাগানো হয়। একদিকে তাহলে চা গাছগুলো বেঁচে যাচ্ছে, আর উল্টো দিকে এই যে গাছের যে রাবার তৈরি হয়, তাহলে সেই গাছগুলো হচ্ছে, তাহলে সেগুলো কিন্তু কৃষিজ বনসৃজনের মধ্যে পড়ে। তাহলে এর সাহায্যে কিন্তু এই সামাজিক বনসৃজন কিন্তু বা স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ কিন্তু ভারতবর্ষে বাড়ানো যেতে পারে। তাহলে অনেক পদ্ধতি আছে এই স্বাভাবিক উদ্ভিদ বাড়ানোর। আচ্ছা, আজকে আমরা যে টপিকসটা আলোচনা করলাম, তাহলে টোটালটা কি ছিল, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কবকে ভাগ করা যায়। তারপরে আমরা দেখলাম যে স্বাভাবিক উদ্ভিদগুলো ভারতের কোথায় কোথায় আছে। তারপর দেখলাম যে ভারতের স্বাভাবিক উদ্ভিদগুলো কি করে রক্ষা করা যেতে পারে। আর ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে যে ডালপালা, মানে কি ডালপালা বলতে এই যে কাঠ আছে, তো সেই কাঠ আমাদের কি কাজে লাগছে, সেগুলো আলোচনা করা হলো। তা এটা দেখবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের, মানে যারা মাধ্যমিক পরীক্ষা ইউনিট টেস্ট দিচ্ছ তাদের কথা বলছি কিন্তু, তাহলে তোমাদের ফার্স্ট যে ইউনিট টেস্ট, এই ফার্স্ট ইউনিট টেস্টের ভারতের ভূগোলে কিন্তু এটা কিন্তু লাস্ট টপিক ছিল, যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। তার মানে তোমরা বুঝতেই পারছো, অলরেডি আমি আগে ভিডিও বানিয়ে ফেলেছি। তাহলে পার্বত্য অঞ্চলের উপর ভিডিও হয়েছে, নদ নদীর উপরে ভিডিও হয়েছে, তারপরে স্বাভাবিক উদ্ভিদের উপর ভিডিও হলো, ভারতের মৃত্তিকার উপর ভিডিও হলো। তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক করে দেখো, মানে এই যে আলোচনা করলাম, তাহলে এখান থেকে কিন্তু তোমরা 5 নম্বর গুলো কমন পাবে, 3 নম্বর গুলো কমন পাবে, আর 2 নম্বর গুলো কমন পেয়ে যাবে। আচ্ছা, ছাত্রদের কাছে আরেকটা কথা বলছি, তোমাদের যদি মনে হয় যে এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা যদি আমার যে ভিডিওগুলো দেখার পরে নিচে যে কমেন্ট সেকশন আছে, সেখানে কি কিন্তু তোমরা কমেন্ট করতে পারো যে আমাদের এই 2 নম্বর প্রশ্নগুলো দরকার, বা আমাদের এই 3 নম্বর প্রশ্নগুলো দরকার। তাহলে তোমরা যদি কমেন্টে যদি জানাও যে আমার এই ভিডিওটা হলে বা এই টপিকসটা হলে ভালো হয়, তাহলে আমি কিন্তু সেই টপিকসটা আলোচনা করতে পারবো, কোনো অসুবিধা নেই। তোমরা ভারতের ভূগোলের যে কোনো জায়গা থেকে যে কোনো কোশ্চেন থেকে আমাকে কোশ্চেন করতে পারো, আমি উত্তর দেওয়ার জন্য রেডি থাকবো। আর যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে বললাম তোমরা দেখো, অসুবিধা নেই। আমি দেখলাম ভিডিওতে আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ভারতের জলবায়ু, সেই ভিডিওটাতে কিন্তু আমি মানে ভালোই সাড়া পেয়েছি। আগের যে ভিডিওগুলো ছিল তার থেকে কিন্তু ভারতের জলবায়ুটাতে তোমরা দেখলাম অনেকে বেশি সংখ্যক লোকরা দেখছো, মানে ছাত্ররা দেখছো। তো আমি চাইবো ভিডিও তোমরা আরো অনেকে দেখো, তোমরা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, মানে শেয়ার করে দাও। তো তোমরা যত ভিডিও দেখবে ততই কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তাই জন্য তোমাদের বারবার বলছি, তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়াও। আর যদি এর থেকে যদি ডিটেলসে কিছু আলোচনা করতে হয়, ধরো এই ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এখন যদি বলো যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের প্রত্যেকটা টপিকস আমাদের কারো ডিটেলসে বোঝাতে হবে, তাহলে কিন্তু আমি ডিটেলসেই করবো। তাহলে তোমাদের কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাতে হবে। আচ্ছা, তাহলে একটা নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো, আমি অপেক্ষায় থাকবো।